পিরিয়ড কি কোনো রোগ? পিরিয়ড হলে গোসল করা যাবে? পিরিয়ড হলে কি এক্সারসাইজ করতে পারবো আমি? আমার আসলে কি করতে হবে? পিরিয়ডের সময় কি লজ্জা নিয়ে বাসায় বসে থাকতে হবে? এরকম হাজারো প্রশ্ন রয়েছে অনেকের মনে। এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি ডক্টর শ্রাবণ ও তৌহিদা সবাইকে ওয়েলকাম করছি সেনোরা কনফিডেন্স প্রেজেন্টস রাইজ অফ আ টিনে। আজকে আমি চলে এসেছি শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে হবে বিশ্লেষণ, পিরিয়ড নিয়ে মানুষের ভ্রান্ত ধারণাগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টার সাথে সাথে স্বাস্থ্য এবং সচেতনতায় পুষ্টি কতটুকু ইম্পর্ট্যান্ট সেটাও কিন্তু বুঝিয়ে দিতে চাই আজকের এই এপিসোডে। তাহলে আর দেরি কেন, লেটস গো। প্রিয় দর্শক, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারা যে শুধুমাত্র পড়াশোনায় পারদর্শী তা কিন্তু নয়, তাদের কালচারাল অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও পিছিয়ে নেই কোনো অংশে। তাই এবারে আজকের এপিসোডে চলুন সবাই মিলে উপভোগ করি তাদের কালচারাল পারফরমেন্স। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রোদের আলোয় শিশির ছুঁয়ে এ কোন খুশির কথা যায় শুনিয়ে, একটু দোলা দিয়ে বাতাসে মগ্ন করে রাখে কার ভাবেশে, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। সে সুরের হাসি মাঠের বুকে, সবুজ আশায় কেন পরাণ মাখে, একটু অনুরাগে লাল পলাশে অন্ধ করে রাখে কার পরশে, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হায় রে আমার মন মাতানো দেশ। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে,
নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় অবাক চোখে পলক পড়ে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড প্লে উইথ কনফিডেন্স যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পসরা নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেউয়ে মানিক জ্বালার ইশারা হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে কাজের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ আবৃত্তি করছি জয় গোস্বামীর টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র 85 5টা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনতে রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার তাতে কত খরচা হয় রে রাস্কেল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে চায় আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিনে বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবর কাগজ আরো দরজা খুলে যাবে আরো 5 আরো 5 আরো 5 5 করেই বাড়বে অন্যদিকে মন দিস না
বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কথা বলে, কেমন সুগন্ধ আসে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কত ছেলে কাদা মেখে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কের প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত ছোট লোক। না বাপি না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার কোনো বন্ধু নেই। না না বাপি, না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, অপু বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে কাগজের প্রথম পাতায়, প্রথম পাতায়, প্রথম পাতায়। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা আক্তার নিহা আর আমি সাফিয়া বিনতে জামান। আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা অনেক ভালো আছো, তাই না? কারণ তোমাদের বয়সটা এত সুন্দর একটা কালারফুল একটা বয়স, যেখানে সবকিছু খুব সুন্দর। চোখের সামনে বাটারফ্লাই উড়বে, স্বপ্ন দেখবে তোমরা আকাশে উড়বার। তোমরা টিন এবং তোমরাই কিন্তু আমাদের ফিউচার। সো পিরিয়ড একটা মেয়ের জীবনের খুবই অপরিচ্ছেদ্য একটা অংশ। পিরিয়ড সম্পর্কে একটা যে আমাদের ডেফিনেশন আছে, অ্যাকচুয়ালি এটা কি সেটা তোমাদেরকে জানাতে চাই অ্যাজ আ ডক্টর। বিকজ পিরিয়ড হচ্ছে আমাদের মেয়েদের জীবনের অবিচ্ছেদ্য ইনএভিটেবল থিং। উই হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট 9 to 16 years of age। আমাদের বয়স যখন এই সময়টা থাকে তখন আমরা এই এক্সপিরিয়েন্সটা করে থাকি, এবং এটা করতেই হয়। কেননা আমাদের সৃষ্টিকর্তা এমন একটা পাওয়ার দিয়ে পাঠিয়েছে যে আমরাই একমাত্র হিউম্যান বিং যারা আমরা আরেকটা হিউম্যান বিংকে জন্ম দিতে পারি। এটা কিন্তু বিশাল একটা পাওয়ার। এই পাওয়ার আর কারো আছে বলো? কারোই নেই। এখন সেই যে প্রসেসটা, সেই প্রসেসের মধ্যেই কিন্তু এটা রয়েছে। প্রত্যেক মাসে আমাদের যে গর্ভাশয় ইউটেরাস রেডি হয়ে থাকে একটা বাচ্চাকে রিসিভ করবার জন্য। যখন রিসিভটা করতে পারে না, তখনই কিন্তু সেই ব্লাড ভেসেলগুলো অনেক বেশি বড় হয়ে যায়, অনেক বেশি সার্কুলেশন তৈরি হয়। ওই যে বললাম, একটা নিউ বেবিকে ওয়েলকাম করবার জন্য। যেহেতু এই প্রসেসটা হয় না, আর সেজন্যই ব্লাডটা হচ্ছে শেড আউট হয়ে বের হয়ে যায়, এবং এটাকেই আমরা বলি হচ্ছে পিরিয়ড বা মাসিক। এটা যদি কারো না হয়
তাহলে অবশ্যই এটা কনসার্নের বিষয়, এবং 9 থেকে 16 বছরের মধ্যেই কিন্তু তোমরা যদি এক্সপিরিয়েন্স না করো ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং এটা 21 থেকে 35 দিনের যে একটা সাইকেল, এটার মাঝখানেই হয়ে থাকে। মানে রেগুলারলি তোমার যদি 21 দিন পর পর হয় তাহলে 21 দিন পর পরই হবে, কারো যদি 29 দিন পর পর হয় 29 দিন পর পরই হবে। প্রথম যখন এটা স্টার্ট হয় তারপরে 1, 2, 3 বছর একটু ইরেগুলার হতে পারে, কিন্তু তারপরেও কেউ যদি ইরেগুলার হয় দ্যাট শুড বি আ কনসার্ন, তখন কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। তোমরা এক্সপিরিয়েন্স করেছো আমি জানি, অনেকে দেখা যায় এই সময় প্রচণ্ড পেট ব্যথা থাকে, কারো দেখা যায় অনেক শরীর দুর্বল লাগে, কিছুই ভালো লাগে না। আর যেটা বলেছি যে অনেক কুসংস্কার রয়েছে, আমরা অনেকেই মনে করি পিরিয়ড হলে আমাকে বাসায় বসে থাকতে হবে, আমি চুপচাপ বসে থাকি, আমার সংকোচ লাগে, আমার লজ্জা লাগে, আমার অনেক কিছুই হয়, তখন মনে হয় যে না কিচ্ছু করার দরকার নেই, বাসায় বসে একটু রেস্ট নেই, এটা যেন এরকম একটা প্রসেস। বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু না। আমরা যেমন প্রতিদিন ভাত খাই, আমরা যেমন প্রতিদিন ঘুমাতে যাই, আমরা প্রতিদিন যেমন গোসল করি, ঠিক এরাও তাই। আমাদেরকে প্রত্যেকটা দিন যা যা করণীয় সব কিছু আমরা করতে পারবো। আমরা এক্সারসাইজ করতে পারবো, আমরা স্কুলে যাবো, আমরা খেলবো, আমরা ডানা মেলে আকাশে ওড়ার যে কথা বলেছি শুরুতে, আমরা সব কিছুই করতে পারবো প্রিয়মিকে সাথে নিয়ে। আমরা এখনো দেখি গ্রামে অনেকেই কাপড় ব্যবহার করে বা অন্য কোনো কিছু ব্যবহার করে, এটা কখনোই করা যাবে না। এটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে যেমন নিজেকে ফেলে, ঠিক তেমনি আমাদের সোসাইটির জন্য একটা অ্যালার্মিং থিং। আর এই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আমরা সবসময় বলছি যে পিরিয়ডের সময় অবশ্যই 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 আমাদেরকে স্যানিটারি প্যাড ইউজ করতে হবে। স্যানিটারি প্যাড বাজারে অসংখ্য রয়েছে, কোনটা ইউজ করব, এটাই তো তোমাদের কোয়েশ্চেন, তাই না? মনের মধ্যে অনেকের এই প্রশ্নটা রয়েছে। অনেক অনেক ব্র্যান্ডের অনেক অনেক স্যানিটারি প্যাড রয়েছে, শুধু আমি দেখব যে কোনটার মধ্যে কোনো ধরনের ফ্রেগ্রেন্স নাই, দ্যাট মিনস কোনো সুগন্ধি নাই। সুগন্ধিওয়ালা স্যানিটারি প্যাড আমাদের জন্য হার্মফুল, সো সেটাও আমরা ইউজ করব না। আদারওয়াইজ স্যানিটারি প্যাড বাজারে যেগুলো অ্যাভেলেবল তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেনোরা কনফিডেন্স তোমরা ইউজ করতে পারো। গুলে তোমাদের পিরিয়ড শুরু হয়, তোমাদের ব্যাগে স্যানিটারি ব্যাগ থাকবে, আর যদি না থাকে তোমাদের টিচারকে বলবে, এবং যিনি আসলে রেসপন্সিবল পার্সন থাকবেন তিনি তোমাদেরকে প্যাক ব্যবস্থা করে দেবেন। আর ওয়াশরুম এনিওয়্যার বাংলাদেশে এখন অ্যাভেলেবল, তোমাদের জাস্ট উচ্ছে শক্তিটার দরকার হবে এবং সেটা তোমরা চেঞ্জ করে তোমাদের বাকি কাজগুলো করবে। আর ইনার যেটা পড়বে তোমরা, তোমাদের অন্তর্বাসের কথা বলছি, সেটা অবশ্যই ক্লিন এবং ড্রাই হলে হবে। আর ইউজ করার পরে স্যানিটারি প্যাড আমি যেখানে সেখানে ফেলে দেবো, নো, এটা অবশ্যই কাগজে মুড়িয়ে এমন একটা জায়গায় ফেলতে হবে বা এমন একটা বাস্কেটে ফেলতে হবে যেটার মধ্যে ঢাকনা রয়েছে। আদারওয়াইজ আমাদের হচ্ছে এয়ার কন্ট্যাক্টে আসার পর সেখান থেকে কিন্তু জীবাণু ছড়িয়ে পড়তে পারে। সো এটাই ছিল আমার তোমাদেরকে বলার অ্যাজ আ ডক্টর। অবভিয়াসলি তোমরা এগুলো সবই জানো, তারপরও তোমাদেরকে আর একটু কেয়ারফুল করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর যারা জানে না, ইভেন দো তোমার যদি ব্রাদার থাকে, তোমার যদি ফ্রেন্ড থাকে, ছেলে বন্ধু থাকে, অবশ্যই তাকে জানাবে। এবং এ সময় কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকবে না, সব কিছু তোমরা করতে পারবে। তো এই সময় খাওয়ার ব্যাপারটা খুব 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 ইম্পর্ট্যান্ট। আমাদের সাথে একজন পুষ্টিবিদ রয়েছে, এবারে তার কাছ থেকে আমরা জেনে দিব পিরিয়ডের সময় বা ওভারঅল টিন এজে এসে আমাদের কি কি খাওয়া উচিত। আমার সাথে রয়েছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান জান্নাতুন নাইমা। চলে যাচ্ছি তার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্রাবণ আপু। কেমন আছো তোমরা সবাই? আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের সামনে এসে। তোমরা সবাই কিন্তু এক একটা ফুলের মতো, এবং তোমাদের চোখে নিশ্চয়ই অনেক স্বপ্ন, অনেক বড় কিছু হতে চাও। কিন্তু এই যে বড় কিছু হবা বা নিজের স্বপ্ন যে পূরণ করবে, তার জন্য কি করতে হবে বলো তো? সবার আগে সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকার জন্য কি করতে হবে? যে কোনো ধরনের রোগকে প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকতে হবে, তাই না? সো রোগকে প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকার জন্য আমাদের কি দরকার বলো তো? পুষ্টি। এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের পুষ্টি দরকার। যদি কোনো আমাদের মধ্যে কোনো রোগ হয়েও যায়, তার সাথে ফাইট করার জন্য কিন্তু আমাদের পুষ্টি দরকার। সো এই পুষ্টিটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? আমরা কিন্তু সবাই জানি যে আমরা পুষ্টি পাই একমাত্র আমাদের খাবারের সোর্স থেকে। আর খাবার তো কিন্তু আমরা সারা দিনই আমাদের এটা খেতেই হবে কোনো না কোনো এক সময়ে। কেউ কিন্তু না খেয়ে বেশি দিন কিন্তু থাকতে পারে না। সো এই যে আমরা খাবারগুলো খাবো, কি খাবার খাবো, কোনগুলো সঠিক খাবার, কোনগুলো খেলে আমাদের হেলথ বেনিফিটেড হবে, কোনগুলো খেলে আমরা রোগ প্রতিরোধ করতে পারবো, সেই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে জানাবো। ব্রেকফাস্ট থেকে শুরু করি। আমরা অনেক সময় যেটা দেখি যে আমরা ব্রেকফাস্ট না করে স্কুলে চলে আসি।
তো তোমরা এই কাজটা সবার ফার্স্টে করবে না, এবং স্পেশালি পিরিয়ডের সময় তো অবশ্যই না। সবসময় চেষ্টা করবে ব্রেকফাস্ট করে স্কুলে আসতে হবে, এবং ব্রেকফাস্টে তোমরা অবশ্যই একটু প্রোটিন জাতীয় খাবার রাখবে, কার্বোহাইড্রেট রাখবে, কারণ কোনো একটা জিনিসে কিন্তু বাদ দেওয়া চলবে না। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন-স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। এবং স্পেশালি পিরিয়ডের সময় তোমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে ব্যাগে একটা ছোট টিফিন বক্স রাখার, এবং সেই টিফিন বক্সে অবশ্যই কোনো হেলদি স্ন্যাক্স রাখতে হবে। হেলদি স্ন্যাক্স কি? সেটা খেজুর হতে পারে, যে কোনো একটা ফ্রুটস হতে পারে, বাদাম হতে পারে, ইভেন তোমাদের যদি সুইটের ক্রেভিংস থাকে তোমরা কিন্তু মিষ্টি আলুও রাখতে পারো, সেটাও কিন্তু অনেক হেলদি একটা ফুড। এবং যে কোনো ধরনের তোমরা বাসার কোনো একটা খাবার তোমাদের ব্যাগের মধ্যে রাখবে, যেটা তোমরা একটু পর স্কুলে যখন আসবে, একটু যখন গ্যাপ হয়ে যাবে তখন তোমরা সেটা খাবে। তাহলে কি হবে, আমাদের যে পিরিয়ডের সময় যে উইকনেস কাজ করে, যে একটু মাথা ঘোরানো কাজ করে, সেই জিনিসগুলো কিন্তু হবে না। তারপর সেকেন্ডলি আমি বলবো তোমরা কিন্তু পানির বোতল রাখবে সাথে, এবং পানি খেতে কিন্তু ভুলে যাবে না। নিজেকে ভালোবেসে একটু পরপর কিন্তু পানি খেতে হবে। পানি যেরকম তোমাদের ত্বককে সুন্দর করবে, পাশাপাশি এই যে পিরিয়ডের সময় যেন কোনো ধরনের ইনফেকশন না হয়ে যায়, এবং পিরিয়ডে বাথরুমে যাওয়ার কথা চিন্তা করে যেন তোমরা পানি কম না খাও, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো পানিটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি আসি, এই সময় দেখবা যে অনেক সময় আমাদের পেটে ব্যথার প্রবলেম হয়, আমাদের কোমর ব্যথা হয়, আমাদের মাথা ব্যথা হয়, আমাদের কিন্তু মুড ডিসঅর্ডার হয়। তাহলে কি করতে হবে, এই ধরনের প্রবলেমগুলো যেন না হয়, আমাদেরকে কিন্তু নর্মাল ফুডগুলো খেতে হবে। খুব বেশি ক্যালোরি রিচ, খুব বেশি অয়েলি ফুড, খুব বেশি সুইট আইটেম বা সল্টি ফুড কিন্তু এই সময় তোমাদের এই পেটে ব্যথা বা এই যে একটা যে ডিসকমফোর্ট, এটাকে কিন্তু বাড়িয়ে দিবে। সো তোমাদের কী করতে হবে, অবশ্যই লাঞ্চ করতে হবে, অবশ্যই বিকেলে একটা স্ন্যাক্স করতে হবে, এবং অবশ্যই রাতের খাবার খেতে হবে, এবং সেটা অবশ্যই বাসার খাবার হতে হবে। পিরিয়ডের সময় স্পেশালি চেষ্টা করবে হাইজিন মেনটেন করতে। এই সময় তোমরা একটু টক দই খাওয়ার প্র্যাকটিস করতে পারো, কারণ টক দই হচ্ছে প্রোবায়োটিক, এটা আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াকে কাজ করতে হেল্প করে। তো যেন কোনো ধরনের ইনফেকশন না হয়, তোমরা চেষ্টা করবে একটু টক দই এই পিরিয়ড সময়কালীন সময় খাওয়ার জন্য। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা পিরিয়ডের মাধ্যমে কি জানি যে আমাদের অনেকখানি আমাদের কিন্তু মিনারেলস আমাদের বডি থেকে লস হয়ে যাচ্ছে। তার মধ্যে যেটা বেশি লস হয় সেটা হচ্ছে আয়রন, যেটা আমাদের মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট এই সময় যদি আমরা আয়রন রিচ ফুড না খাই, তাহলে দেখা যায় আমাদের আয়রন ডেফিসিয়েন্সিস হয়। তাছাড়া পিরিয়ড রিলেটেড অনেক ধরনের জটিলতা কিন্তু আমাদের হতে পারে। সো এই ধরনের জটিলতা না হওয়ার জন্য আমাদের স্পেশালি পিরিয়ডের সময় অবশ্যই কি খেতে হবে, শাকসবজি খেতে হবে, মাছ মুরগি খেতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আয়রন পাই। এবং সেটার পাশাপাশি আমাদেরকে ভিটামিন সি যুক্ত খাবারকে ইনক্লুড করতে হবে, কারণ ভিটামিন সি ছাড়া আয়রন আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না। এবং তোমরা অবশ্যই দুধ খাবে, দুধ কিন্তু ক্যালসিয়ামের একটা ভালো সোর্স, কিন্তু সবসময় মাথায় রাখবে আয়রনের সাথে কিন্তু এই ক্যালসিয়াম সোর্সকে তোমরা ইনক্লুড করবে না, তোমরা ডিফারেন্ট টাইমে এটাকে ইনক্লুড করবে। তাহলে যেটা হবে, আর তোমাদের বডিগুলো সুন্দর করে সব ধরনের নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাবজর্ব করবে। ঠিক আছে, সো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কী ধরনের খাবারগুলো তোমরা খাবে। আই থিঙ্ক তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো, হেলদি প্র্যাকটিস করো, এটা কিন্তু তোমাদের ভবিষ্যতেও তোমাদেরকে একটি সুস্থ নারী হওয়ার জন্য হেল্প করবে, সুস্থ নাগরিক হওয়ার জন্য হেল্প করবে, যেটা আসলে আমাদের সমাজের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই অনেক ভালো থাকো। তুমি শুধু পড়াশোনায় পারদর্শী নয়, আরো অনেক কিছু এত পারদর্শী, তার প্রমাণ অলরেডি তোমার রেখেছো। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন-স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। তো তোমাদের মধ্যে যারা আমাদেরকে খুব সুন্দর কালচার পারফরমেন্স উপহার দিয়েছো, তাদের জন্য স্কয়ার টয়লেট্রিজ এবং সেনোরা কনফিডেন্সের পক্ষ থেকে ছোট্ট গিফট হ্যাম্পার রয়েছে। আমি তোমাদের নামটুকু বলবো, তোমার সাথে এসে গিফট হ্যাম্পার নিয়ে যাবে। ফার্স্ট অফ অল, ডান্স পারফরমেন্সের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি অর্পিতা চৌধুরী এবং সংযুক্তা হানা। অর্পিতা চৌধুরী, সংযুক্তা সাহা। আর লাইক তার কংগ্রেচুলেশন। মুনতাহা আফরিন, তাহামিয়া নুসরাত পারি এবং তাবিয়া ইসলাম মোহন। এবারে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিতে যারা খুব সুন্দর পারফরমেন্স অলরেডি আমাদের মহা দিয়েছ,
তাদেরকে এবারে আমি গিফট হ্যাম্বার অ্যাডোভার করবো ইসলাম ফাতিহা কুয়াইসা, এবং সেই সাথে মঞ্চে আসবে ফাহমিদা আক্তার মিনা এবং সাফিয়া বিনতে জামান। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কালচারাল পারফরমেন্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বাট শুধুমাত্র আমাদের সেনোরা কনফিডেন্স রাইজ অফ দ্য টিম সুন্দর করে শেষ করবার জন্যই নয়, তোমাদেরকে ওভারঅল অনেক বেশি হেল্প করার জন্য। আমি জানি তোমাদের একজন প্রিয় টিচার, তিনি প্রিয় মিস। আমি এবার তাকেও সম্মানিত করতে চাই সেনোরা কনফিডেন্স এবং স্কয়ার টয়লেটরিজের পক্ষ থেকে। আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস নান্তিন হককে। মিস আসলে অনেক বেশি কোঅপারেটিভ। আমি তার কাছে জানতে চাই যে সেনোরা কনফিডেন্স রাইজ অফ দ্য টিম এই প্রোগ্রামটা সম্পর্কে বা আজকে দেখার পরে কি মনে হলো আপনার ওভার? আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নাগরিক টিভির পুরো টিমকে। একই সঙ্গে ধন্যবাদ জানাই সেনোরা কনফিডেন্স এবং স্কয়ার টয়লেটরিজ লিমিটেডকে এ ধরনের একটি অসাধারণ প্রয়াসের জন্য। আমাদের বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের জন্য এরকম একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনেক বেশি ইফেক্টিভ। বিশেষ করে হেলথ অ্যান্ড স্যানিটেশন বা পিরিয়ড চলাকালীন যে সমস্যা আমাদের বাচ্চারা ফেস করে সেগুলোর ক্ষেত্রে আমি মনে করি এই অনুষ্ঠানটি তাদের অনেক কনফিউশন দূর করবে এবং তাদের ভেতরে অনেক বেশি আত্মবিশ্বাস জন্ম নেবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সেনোরা কনফিডেন্স প্রেজেন্স রাইজ অন দ্য টিনে আজকের এপিসোড। আমরা প্রত্যেকটা এপিসোডে যেমনটি চেষ্টা করে থাকি স্বাস্থ্য সচেতনতা পিরিয়ড নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙিয়ে দেবার, সেই চেষ্টাতেই থাকবো। দেখা হবে নেক্সট উইকে আবারও নতুন একটি স্কুলে। পিরিয়ড নিয়ে আর কোনো কুসংস্কার নাই, চাই সচেতনতা। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।